রাম রাজত্বের মুখ্যমন্ত্রী সরাসরি যারা সাংবাদিক তাদের সঙ্গে গিয়ে দেখা করেছেন। আমি 4 দিন জেলে গিয়েছিলাম। আমি যখন সন্দেশকারীতে অ্যারেস্ট হয়েছিলাম, মুখ্যমন্ত্রী নিজে এখানে দাঁড়িয়ে কালো ব্যাজ পরে আন্দোলন করেছিলেন বিধানসভার সামনে। আজকের মুখ্যমন্ত্রী বিরোধী দলনেতা হিসেবে যে দায়িত্ব পালন করেছিলেন, তিনি বিরোধী দলনেতা থেকে মুখ্যমন্ত্রী হওয়ার পর ঠিক একই দায়িত্ব পালন করছেন। সন্দেশখালী থেকে আমাকে অ্যারেস্ট করে, পুলিশ দিয়ে অ্যারেস্ট করে কণ্ঠরোধ করা হয়েছিল। আজ যখন পুলিশ ওনাদের হাতে নেই, তখন গুন্ডা দিয়ে সাংবাদিকদের পিটিয়ে সবক শেখানোর চেষ্টা করছেন। পুকুরে বালি, আপনার বিধাননগরের পুরো ভোট মনে আছে? আমি নিজের চোখে দেখেছি কিভাবে মারধর করা হয়েছিল, ইট ছোড়া হয়েছিল, রক্ত ঝরেছিল। আজকের মুখ্যমন্ত্রী আমাদের সাধারণ মানুষের মুখ্যমন্ত্রী, রাম রাজত্বের মুখ্যমন্ত্রী, তিনি দেখিয়ে দিয়েছেন সংবাদ মাধ্যমের পাশে কিভাবে থাকতে হয়। সংবাদ মাধ্যম মানে আমরা জানি গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ। তবে এই সাংবাদিকদের ওপর যে আক্রমণ, সেই আক্রমণ পশ্চিমবঙ্গের ইতিহাসে প্রথমবার নয়। বিগত সরকারের আমলেও আমরা দেখেছি বিভিন্ন জায়গায় কভার করতে গিয়ে, ভোট কভার করতে গিয়ে এবং একাধিক যে ইস্যুগুলি রয়েছে সেখানে গিয়ে বিভিন্নভাবে আক্রান্ত হতে হয়েছে সংবাদ মাধ্যমকে। এবং তার মধ্যে অন্যতম যে মুখ, সন্দেশখালীতে শেখ শাহজাহান এবং তৃণমূলের এই দুর্নীতির আখড়াকে তুলে ধরার জন্য যে সাংবাদিক আক্রান্ত হয়েছিলেন, তিনি ইতিমধ্যে বিজেপির তরফ থেকে ভোটে দাঁড়িয়ে নির্বাচিত বিধায়ক সন্তু পানের কথা বলছি। সন্তু পান এই মুহূর্তে বেঙ্গল লিবার্টির সম্মুখীন হয়েছেন এবং তিনি গতকাল যে ঘটনা ঘটেছে, তার প্রাক্তন সহকর্মীরা যেভাবে জেনজি অর্থাৎ এই ককরোচদের নাম নিয়ে রাস্তায় নামা এই ছাত্ররূপী আরশোলারা যেভাবে বেধড়ক মারধর করেছে সংবাদ মাধ্যমকে, সেই বিষয়ে তারা কি বলছে, তিনি কি বলছেন, তার মতামতটা জেনে নেব। সন্তুদা, বেঙ্গল লিবার্টিতে স্বাগত জানাচ্ছি। প্রথম যে প্রশ্ন, এখন তো আপনি সাংবাদিক নন, তবে সাংবাদিকতার তো এক্সপিরিয়েন্স আপনার রয়েছে। সেই তৃণমূল আমলে যে চোর গুন্ডাদেরকে দিয়ে যেভাবে সাংবাদিকদের মারা হতো, সেই চিত্র কি আবার ফুটে উঠছে বাংলায়? এই চিত্র এই প্রথম নয়। ইমার্জেন্সির সময় থেকে ইন্দিরা গান্ধী যেভাবে চতুর্থ স্তম্ভ কোমর ভেঙে দেওয়ার চেষ্টা করেছিল, তার সময় থেকে শুরু। সিপিএম বাড়িয়ে গেছে, তৃণমূল আরও বাড়িয়েছে। শুধু আমি জেলে যাইনি, আমি 4 দিন জেলে গিয়েছিলাম। মানবদা, শফিকুলদা, লিস্ট তালিকা লম্বা। রোজিনাকেও একাধিক চিঠি পাঠানো হয়েছে, এমনকি বড় চ্যানেলের এডিটরকেও চিঠি দিয়ে মামলা গামলা দেওয়া হয়েছে। আমি একটা কথা বলতে চাই, চতুর্থ স্তম্ভের কোমর ভাঙার চেষ্টা কেন করেন? তারা তো ক্যামেরাটা ধরে। আপনি ক্যামেরা থেকে কি লুকোতে চান? যেটা খারাপ হয়, মিছিলে কি খারাপ হচ্ছিল সেটা লুকোতে চাইছিলেন কেন? দেশ বিরোধী সবকটা এক কাছে হয়ে, সমাজ বিরোধীরা সব কিছু এক কাছে হলে তার নাম হয় আরশোলা। আপনি যদি ছাত্র আন্দোলন করতে যেতেন, ছাত্ররা থাকতো। আপনি যাদের নাম বেরিয়েছে, যাদের ছবি দেখা গেছে, তারা কারা কারা ছাত্র, কোন কলেজে পড়ে, কোন স্কুলে পড়ে, বা কোন পরীক্ষা দিয়েছে? উত্তর দিন। তার পরিবারের কেউ পরীক্ষা দিয়েছে, তার পরিবারের কেউ স্কুলে পড়ে এই এফেক্টেড হয়েছে। রাস্তায় নাম এমনি এমনি নেমে গেলেন, পুলিশ তো সহযোগিতা করছিল। বিরোধী রাজনৈতিক দলের কণ্ঠস্বর যেভাবে থাকে গণতান্ত্রিক পদ্ধতিতে, সেটা সরকার দেখেছিল। তারপরেও মারধর হলো কেন? এই প্রশ্নের উত্তর ওনারা দিতে পারবেন না। একটা সবথেকে কুরুচিকর ভিডিও দেখলাম, যেখানে একজন সাংবাদিককে ফেলে মারা হচ্ছে। সিপিএমের একজন নেতা গটগট করে হাসতে হাসতে দাঁত বাত করে 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 চলে যাচ্ছেন। এটা লজ্জার। আপনারা দল করুন। একটা জিনিস মনে রাখবেন, একটা ঘরের 4টে খুঁটি হয়। চতুর্থ স্তম্ভ যে খুঁটিটা, সেই খুঁটিটা ভেঙে দিলে ঘরটা ভেঙে যায়। মমতা বন্দ্যোপাধ্যায় সেই খুঁটি ভাঙার চেষ্টা করেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ভেঙে ঘর ঢুকে গেছেন। আজ তৃণমূল, সিপিএম, কংগ্রেস সব একসঙ্গে একটা মুখোশ নিয়েছে, যার নাম আরশোলা, টিকটিকি, গিরগিটি, উই পোকা। আপনারা আন্দোলন করুন। আন্দোলনের জন্য জলের বোতল আনতে বলছেন, ছোড়ার জন্য লজ্জা। আমরা ঘাসে মুখ দিয়ে চলি না তো, আমরা জানি আপনারা কিভাবে করেন। আর প্রচুর আন্দোলন কভারেজ করার ইতিহাস আছে, আমরা দেখেছি কিভাবে আন্দোলনগুলো আপনারা প্রভোগ করেন, কি কাজ করেন। আজ আমি একটা কথা বলতে চাই, এই সরকার পরিষ্কার স্ট্যান্ড দিয়ে বলে দিয়েছে যে যারাই ঘটনা ঘটিয়েছে তাদের ঘর হবে না, তাদের ঘর শ্রীঘর হবে, এবং যারা এর সঙ্গে যুক্ত, গুন্ডা দমন আইন যা রয়েছে সেই অনুযায়ী ট্রিটমেন্ট হবে। সন্দেশখালীতে যেটা হয়েছিল আপনার সাথে এবং গতকালে যে চিত্র আপনি দেখেছেন সমাজ মাধ্যমে, দুটোর মধ্যে কি বিস্তর ফারাক রয়েছে? না 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 না, সন্দেশখালীতে শাসক করেছিল, কিন্তু সেই শাসক ছিল রাবণ, এই শাসক রাম। আপনি ফারাক বুঝুন। রাম রাজত্বের মুখ্যমন্ত্রী সরাসরি যারা সাংবাদিক তাদের সঙ্গে গিয়ে দেখা করেছেন। রাম রাজত্বের মুখ্যমন্ত্রী আমাদের কালো ব্যাজ পরে আন্দোলন করছেন, ঠিক যেভাবে আমি যখন সন্দেশকারীতে অ্যারেস্ট হয়েছিলাম, মুখ্যমন্ত্রী নিজে এখানে দাঁড়িয়ে কালো ব্যাজ পরে আন্দোলন করেছিলেন বিধানসভার সামনে। আজকের মুখ্যমন্ত্রী বিরোধী দলনেতা হিসেবে যে দায়িত্ব পালন করেছিলেন, তিনি বিরোধী দলনেতা থেকে মুখ্যমন্ত্রী হওয়ার পর ঠিক একই দায়িত্ব পালন করছেন। সন্দেশখালী থেকে আমাকে
অ্যারেস্ট করে, পুলিশ দিয়ে অ্যারেস্ট করে কন্ট্রোল করা হয়েছিল। আজ যখন পুলিশ ওনাদের হাতে নেই, তখন গুন্ডা দিয়ে সাংবাদিকদের পিটিয়ে সবক শেখানোর চেষ্টা করছেন। ওগুড়ে বালি, এই রাজ্যের নাম পশ্চিমবঙ্গ, এই রাজ্যে যে কলকাতা, সে কলকাতা থেকে সংবাদ মাধ্যমের ইতিহাস তৈরি হয়েছিল, সংবাদ মাধ্যমের পথ চলা শুরু হয়েছিল। সেই কলকাতার বুকে আর সাংবাদিকদের রক্ত ঝরতে দেবে না, রক্ত ঝরলে তার ব্যবস্থা হবে। আপনার বিধাননগরের পুরভোট মনে আছে? যে পুরভোটে যখন আমি সদ্য সাংবাদিকতায় এসেছিলাম, আমি নিজের চোখে দেখেছি কীভাবে মারধর করা হয়েছিল, ইট ছোড়া হয়েছিল, রক্ত ঝরেছিল। সেই দিন সেই মুখ্যমন্ত্রী কিন্তু এসে প্রতিবাদ জানাননি, আন্দোলন করেননি। আজকের মুখ্যমন্ত্রী আমাদের সাধারণ মানুষের মুখ্যমন্ত্রী, রামরাজত্বের মুখ্যমন্ত্রী, তিনি দেখিয়ে দিয়েছেন সংবাদ মাধ্যমের পাশে কীভাবে থাকতে হয়। আমি গতকাল থেকে খুব আমার মনোকষ্টে ছিলাম। আমি এবং মানব ঘোষের সঙ্গে দীর্ঘ আলোচনা হয়েছে যে এটা চলতে পারে না, এবং আপনারাও দেখুন যে কারা আন্দোলনে নামছে, আপনাদের পেটাচ্ছে। আচ্ছা, যখন মানে এই ধরনের ঘটনা হচ্ছিল লাইভে নিশ্চয়ই দেখেছো তুমি? একদম, মানে এক সময় তো মানে সাংবাদিক হিসেবে কাজ করা গিরগির করছিল আগে, কারণ আমি বিধায়ক, আমি কিছু করতে পারি না, আমার অনেক নিয়ম নীতির মধ্যে মেনে চলতে হয়। আমি একটা সাংবিধানিক জায়গায় বসে আছি। আমি যদি সাংবাদিক হতাম, যারা মেরেছে, আপনি যেভাবে যখন এসআইআরের নাম বাদ যাচ্ছিল, যখন আপনি সাংবাদিকতা করেছিলেন, দৌড়ে গিয়ে আসল খবর তুলে ধরার চেষ্টা করেছিলেন, ঠিক সেইভাবে তাদের বাড়িতে বাড়িতে ভিজিট করতাম। বাড়িতে আছেন? আফসোস হয়েছিল কি যদি আমি ফিল্ডে থাকতাম, হাতে বুম থাকতো? দেখিয়ে দিতাম। মারধর, নন্দীগ্রামে তো মারধর করতে এসেছিল, তখন তৃণমূলের কিছু গুন্ডা, ভোট চলছে, দেখিয়ে দিয়েছিলাম। আপনাদের যে চ্যানেলটা চালায়, আমার সহকর্মী ছিল এক সময়, বিট্টু, ও জানে আমি মার খেয়ে বাড়ি আসার ছেলে নই, আমি সেই ছেলে ছিলাম না। ঘুমোতে পেরেছেন কি কালকে রাতে? বিরক্ত লেগেছে। আমি আমার ফেসবুক পোস্ট বা হোয়াটসঅ্যাপ দেখলে বুঝতে পারবেন, রাত 2-2:30 পর্যন্ত আমরা কমিউনিকেশনে ছিলাম, এবং মুখ্যমন্ত্রী সঙ্গে সঙ্গে রিয়াক্ট করেছেন। আমরা এই প্রতিবাদ হবে, এই কর্মসূচি হবে, আমরা সেগুলো আলোচনার মধ্যে ছিলাম। এবং আমরা একটা জিনিস বোঝাতে চাই যে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ তারা কাজ করে যাবে। কেউ যদি কোনো ভুল খবর করেও ফেলে, কোনো যদি নেগেটিভ পাবলিসিটি করে বা কিছু করে, সরকারের ভুল ধরে, এটা তো আয়না যদি সকালবেলায় আপনি দেখেন আপনার চুলটা ঠিক আছে কিনা, চশমাটা ঠিক আছে কিনা, মুখটা ঠিক আছে কিনা, যদি না থাকে আপনি ঠিক করেন। গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ এই কাজ, এটাই কাজ। আপনি তাকে বোঝাতে পারেন যে এটা নয়, এটা দেখুন, আপনারা বিচার করে করুন। শুধু যদি ভুল না করি, আপনার বয়স জেনজিদের মধ্যেই পড়ছে। যখন এই জেনজি নাম দিয়ে নিজেদেরকে আরশোলা বলে পথে নামছে, মোদিকে থার্ড জেন্ডারের সাথে তুলনা করছে, এদের এই কার্যকলাপ দেখে কি বলবেন? শুনুন, ভারতীয় সংস্কৃতিকে আস্তে আস্তে নোংরাভাবে ভারত থেকে শেষ করার যারা কারিগর ছিল, তারা হচ্ছে নকশাল, সিপিএম, কংগ্রেস, এবং তা আগিয়ে নিয়ে গেছে তৃণমূলের মতো কিছু আঞ্চলিক দল। জেনজির ভূমিকা কি? জেনজির ভূমিকা হবে ভারতীয় সংস্কৃতির যাতে পুনর্জাগরণ হয়। আমি বিধায়ক হিসাবে তারকেশ্বরে যেটা করছি, ঋষি মুনি যারা ছিলেন, যারা বলে গিয়েছেন, সেই কথা আমরা সাধু সন্তদের মুখ থেকে শোনার চেষ্টা করছি, আমরা অনুসরণ করার চেষ্টা করছি। আপনি জেনজি সাংবাদিক ছিলেন, জেনজি বিধায়ক হয়ে ধর্মটাকে সামনে নিয়ে আসছেন, কিন্তু বামপন্থী ছাত্ররা তারা এই ধর্মটাকে কি, তারা মনে করেছে ধর্ম নিয়ে চর্চা করলে তাদের কোথাও কি ব্যাকডেটেড ফিল হয়, এটা কেন? ওনাদের সংস্কৃতি, আমি বলবো ঈশ্বর ওনাদের সুবুদ্ধি দিক। ভারতীয় সংস্কৃতির যদি ইতিহাস পড়েন, মন্দির কেন্দ্রিক অর্থ ব্যবস্থা ছিল। ভারতীয় সংস্কৃতির যদি ইতিহাস পড়েন, তাহলে হসপিটালে নয়, ঋষিমুনির যে আশ্রম ছিল সেখানেও ট্রিটমেন্ট হতো। সেই সংস্কৃতি স্বয়ং প্রধানমন্ত্রী তিনি নিজে পুনর্জাগরণের কাজ করছেন, তার সৈনিক হিসাবে আমরা কাজ করার চেষ্টা করছি, এবং রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি নিজে চেষ্টা করছেন। এবং ভারতীয় সংস্কৃতির যদি পুনর্জাগরণ হয়, তাহলে এই চায়না মালগুলো, যারা ডিপ স্টেটের টাকায় তাদের ঘর চলে, তাদের দোকানগুলো বন্ধ হয়ে যাবে। তার জন্য ভয় পাচ্ছি। এটা আর সবকে আচ্ছা লাগে। আমার শেষ প্রশ্ন, এই ককরোচদের জন্য হিটের প্রয়োজন নাকি অন্য কোনো ট্রিটমেন্ট দরকার? ট্রিটমেন্ট রেডি, দেখুন না, আগে দেখুন। আপনি নামবেন পথে প্রতিবাদ যদি করতে? প্রতিবাদ করতে হলে তো নামবই, আজকেও নেমেছিলাম। মুখ্যমন্ত্রী যা নির্দেশ দেবেন, আমার দল যা নির্দেশ দেবে, আমি তা পালন করব। আমি যেভাবে আগেও আপনি দেখেছেন সংবাদ মাধ্যমের কর্মী হিসাবে, আমার সংবাদ মাধ্যম যে চ্যানেল, যে সংস্থা যে গাইডলাইন দিতেন, সেই গাইডলাইন আমি 100% ফলো করতাম। আমি নিয়ম মেনে কাজ করা ছেলে, এবং নিয়ম মেনে যেটুকু করা যায় 100% করব। আপনি শ্রাবণী মেলা দেখলে বুঝতে পারবেন, প্রতিটা নিয়ম, গাইডলাইন, পুলিশের যে গাইডলাইন, প্রশাসনের যে গাইডলাইন, তা মেনেই গোটা মেলাটা করার জন্য আমাকেও অনেক কিছু কথা শুনতে হয়েছে। তো কী হয়েছে? আচ্ছা, ভোটে দাঁড়ানোর আগে এই সাংবাদিক ছিলেন বলে কিছু তৃণমূলের গুন্ডাদের দ্বারা ফেস করতে হয়েছিল?
আমি ট্রিটমেন্টও করেছি, আপনি নির্বাচনে দেখেছেন। নির্বাচনের আগে ট্রিটমেন্ট করেছেন না পরে? নির্বাচনের সময় যারা এসেছে, আমি শিব ভক্ত, তো আমি দুটো রূপ আমার আছে, একটা শান্ত, একটা রুদ্র। যে আমার সঙ্গে এইসব সাংবাদিকদের পেটাবে, যে অন্যায় করবে, তাকে আমি একটা কথাই বলবো যে ভগবানের কাছে ডাকুন, প্রার্থনা করুন যে রুদ্ররূপটা আমার যাতে প্রকাশ না পায়। আমি শান্তভাবে ট্রিটমেন্ট দিচ্ছি। পশ্চিমবঙ্গের ইতিহাসে মুখ্যমন্ত্রী হিসেবে এই প্রথম 24 ঘন্টার মধ্যে সাংবাদিকদের ওপর আক্রমণের জন্য স্ট্রিক্টলি অ্যাকশন নিতে দেখা গেল শুভেন্দু অধিকারীকে। তিনি গতকাল সাংবাদিকরা যারা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন তাদের সাথে তিনি দেখা করলেন, তাদের শারীরিক অবস্থার কথা তিনি জানলেন নিজে, এবং আজকের বিধানসভাতে এসে বিধানসভার কক্ষের মধ্যে গুন্ডা দমন যে আইন, সেই আইনের প্রথম বিল তিনি কার্যকর করলেন এই সাংবাদিকদের ওপর যারা আক্রমণ করলেন, ছাত্ররূপী গুন্ডা, সেই 70 জনকে চিহ্নিত করে তাদের ওপরে স্ট্রিক্টলি অ্যাকশন নেওয়া হবে এবং তারা এই অ্যাকশনটাকে 3 পুরুষ মনে রাখবেন, এমন হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দু অধিকারী। প্রায় 70 জনকে চিহ্নিত করা হয়েছে, যাদের একজনও ছাত্র নয়, যারা একজনও সেলফ ডিক্লেয়ার ককরোচ পার্টির মেম্বার নয়। গুন্ডা দমন আইনে এমন ব্যবস্থা নেব যাতে একদিন নয়, এই গুন্ডাদের 3 পুরুষ মনে রাখে। সন্তু পান, যিনি একসময় সাংবাদিক ছিলেন এবং বর্তমানে বিধায়ক রয়েছেন বিজেপির, তিনি বলছেন যে তার সাথে যে আক্রমণ করা হয়েছিল সেই সময় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যে মুখ্যমন্ত্রী ছিলেন কোনো রকম স্টেপ নেননি। রাবণ রাজত্ব থেকে রামরাজ্যে এই মুহূর্তে ফিরে এসেছে বাংলা, এবং সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে বর্তমান যে রাজ্য সরকার রয়েছে শুভেন্দু অধিকারী, তিনি রামরাজ্যে এই দুষ্টদের বিরুদ্ধে যে অ্যাকশন নিয়েছে তাতে তিনি যথেষ্ট খুশি, এবং যদি প্রয়োজন পড়ে ভবিষ্যতে এই ছাত্ররূপী ভেগধারী গুন্ডা বাহিনীকে ট্রিটমেন্টও দিতে হবে বলে তিনি দাবি করেন। আপনারা এত সময় দেখছিলেন বেঙ্গল লিবার্টি। আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই জানাবেন কমেন্ট সেকশনে, এবং চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। স্বাধীন, কাছেহীন গেরিলা সাংবাদিকতার পাশে থাকুন।